প্রিয় বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে চলেছি ঝিনুক এসে তার দিদিকে খাওয়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সুধা কিছুতেই খেতে চাইছে না। বলতে থাকে যে মিস্টার বসু মল্লিক খেয়েছে কিনা আমি তো জানি না, তাই আমি খেতে পারবো না রে। সমুদ্র বলে, আরে দাদাভাইকে দেখার জন্য বাড়িতে সবাই আছে, তুমি খেয়ে নাও না। ঝিনুক বলে, কিন্তু তুই এত চিন্তা করছিস কেন রে, একবার বল, এবারে না সবাইকে চুটকি বাজিয়ে সিধে করে দেবো আমি। ঝিনুক বলে। সমুদ্র একটু ভয় পেয়ে যায় ঝিনুককে দেখে, বলে আমি তো হেল্পই করছি। সুধা বলে, ঝিনুক এই বাড়িতে সবাই খুব ভালো মানুষ, তাই আমি ভালোবাসা দিয়েই সবাইকে আপন করতে চাই। ঝিনুক বলে, কিন্তু আজকাল দুনিয়াতে আর ভালো মানুষ নেই রে দিদি, সবকটা জালিম মানুষে ভর্তি। সবাইকে না ভালোবাসা দিয়ে কোনো কাজ হয় না, কড়া ডোজ দিতে হয়, বুঝলি তো। টিট ফর ট্যাট, ঝিনুক বলতে থাকে। সুধা বলে, ঝিনুক তোর থেকে তো আমি বড়, আর একটু হলেও পৃথিবীটা তোর থেকে আমি বেশিই দেখেছি, তাই তুই সবটা আমার উপরে ছেড়ে দে। তুই একদম চিন্তা করিস না ঝিনুক, আর শোন, এই বাড়ির কথা কিন্তু ওই বাড়িতে একদম বলতে যাস না, না হলে মা আবার চিন্তা করবে। সমুদ্র তখন বলে, বৌদি তুমি এত কিছুর পরেও এই বাড়ির সম্মানের কথা ভেবে যাচ্ছ, দেখবে ঠাম্মি সহ একদিন বাড়ির সবাই তোমার এই নরম মনটাকে ঠিক বুঝবে। ঝিনুক বলতে থাকে, না বুঝলে না ঘাড় ধরে বুঝিয়ে দিয়ে যাব, নে দিদি খা তুই এবার। এরপরে সুধা যেই খেতে যাবে, ঝিনুক যেই খাইয়ে দিতে যাবে, তখন দেখা যায় পায়ের আওয়াজ পাচ্ছে। সুধা তখন বলে, ঝিনুক কেউ হয়তো এসেছে। ঝিনুক আর সমুদ্রকে তাড়াতাড়ি লুকানোর জন্য বলে সুধা। এরপরে দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়তে থাকে, কে কে বলতে থাকে সুধা, কিন্তু কোনো উত্তর পায় না। তারপর যেই দরজাটা খুলবে বলে আপনি, কিন্তু দেখা যায় না ওই পারে কে আছে। এদিকে দেখা যাচ্ছে চিরকুট গাড়ি নিয়ে খেলছে। খেলতে খেলতে সে সুধার ঘরে ঢুকে পড়ে। ঢুকেই দেখে যে কি ব্যাপার, দেখে যে এখানে ছোট বৌদি। বলে কি ব্যাপার ছোট বৌদি এখানে, বলে চিরকুট দৌড়ে এক জায়গায় লুকিয়ে পড়ে সোফার পেছনে। ও দেখা যাচ্ছে তরিতা সেই মুটুকটা মাথায় দিয়ে দেখছে যে তাকে কেমন লাগে, যেই মুটুকটা ঠাম্মি সুধাকে দিয়েছিল। তরিতা বলতে থাকে, অপূর্ব, মহারানীর মতো লাগছে, এই মুটুক শুধুমাত্র আমাকেই মানায়। চিরকুট ভাবতে থাকে, বৌদির মুটুক নিয়ে ছোট বৌদি কি করছে এটা। এরপরে দেখা যাচ্ছে একের পর এক সমস্ত গয়না, সুধার সমস্ত গয়না তরিতা একটা ব্যাগে ভরতে থাকে। এরপরে তরিতা একটা মালা দেখে বলে, এটা তো নতুন গড়ানো হয়েছে মনে হচ্ছে, এটা কিসের মালা। তখন ভাবতে থাকে ঠাম্মি গজাননের জন্য একটা মালা বানাতে দিয়েছিল, তেজ সেটাকে আলমারিতেই রেখেছে, এই হচ্ছে সেই মালা। তরিতা বলে, এই মালাটাও আমি নিয়ে নেব, এরপরে দাদাভাই অযোগ্য প্রমাণ হবে, আর সবটাই তখন হবে আমার আর অনিমেষের। চিরকুট সবটা দেখে ফেলে, আর ওর হাত থেকে গাড়িটা পড়ে যায়। চিরকুট তখন লুকিয়ে পড়ে। তরিতা বলে, কিসের আওয়াজ হলো, না না কেউ আসার আগে আমাকে এখান থেকে যেতে হবে। সমস্ত সোনার গয়নাগুলো একটা ব্যাগের মধ্যে ভরে খালি বক্সগুলো আলমারির মধ্যে রেখে দেয় তরিতা। পরে সেই ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। চিরকুট এরপরে বলতে থাকে, ছি 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 ছি, বৌদিদির গয়না মুকুট এই ছোট বৌদি ডাকাতি করে নিল, ছি 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 করতে থাকে চিরকুট। এদিকে দেখা যাচ্ছে তেজ এসেছে ওপরে সুধার কাছে খাবার নিয়ে, আর বলতে থাকে, কে যে এইসব শর্ত মানতে বলেছিল কে জানে, ভাবে এই ঘরে থাকা যায় নাকি। দরজাটা লাগিয়ে দেয় তেজ ভেতর থেকে। তারপরে ঘরটাকে দেখতে থাকে চারপাশ দিয়ে, মনে মনে বলে, যা সাজিয়েছেন এই ঘরটাকে দেখে তো আমারই থেকে যেতে ইচ্ছে করছে। আর এই সমস্ত কিছু কিছু কিন্তু বাইরে থেকে দেখছে ঝিনুক আর সমুদ্র। তেজ মনে মনে বলতে থাকে, এবার ওনাকে নিয়ে যাওয়ার কি অজুহাত দিই। সুধা বলে, আমার কিন্তু এখানে কোনো রকম কোনো অসুবিধে হচ্ছে না। তেজ বলে, তা অসুবিধে হবে কেন, অসুবিধে তো হয় আপনার আমার কথা শুনতে। যাকগে, আপনার জন্য খাবার এনেছি, এটা খেয়ে নিন, তারপরে আমার সঙ্গে চলুন। সুধা তখন বলে, কোথায় যাব। তেজ বলে, নিচে। আরে এখানে কত গরম বলুন, এসিও নেই, পোকামাকড় ঢুকে আসতে পারে, আবার বৃষ্টি হলে তো জলও ঢুকতে পারে এখানে। সমুদ্রকে কুনি মেরে বলে, দেখছেন কত প্রেম, দিদিকে ঘরে নিয়ে যাওয়ার জন্য কত অজুহাত দিচ্ছে জামাইবাবু। এই না হলো সাচ্চা আশিক, পুরো সিটি মারার মতো। যেই সিটি মারতে যাবে অমনি সমুদ্র মুখটা ধরে ফেলে ঝিনুকের। আবার দুজন দুজনের দিকে দেখতে থাকে। এরপরে দেখা যাচ্ছে ঠাম্মিও ছাদের দিকে এসছে। বলে, কে যেন এদিকে এলো মনে হলো। আর এদিকে ঘরে সুধা বলতে থাকে তেজকে, আমি তো বলছি আমার কোনো অসুবিধে হচ্ছে, আমি এখানেই থাকবো, জেদ করতে থাকে সুধা। তেজ বলে, পাকামিটা একদম করবেন না, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর আমার সঙ্গে চলুন, আমি গিয়ে ঠাম্মির সাথে কথা বলবো। সুধা বলে, এবার কি আমার অসুবিধে হচ্ছে না, এই কথাটা একটা বোর্ডে লিখে আমার গলায় ঝুলালে তারপর আপনি বুঝতে পারবেন। তেজ বলে, আবার তর্ক করছেন। সুধা বলে, আমি তর্ক করছি না, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমি এখানে খুব ভালো আছি, খুব সুখে আছি, আনন্দে আছি, আপনি এখন এখান থেকে যান, কারণ কেউ এসে যদি আপনাকে দেখে তাহলে খুব মুশকিল হয়ে পড়বে। তেজ বলে, হোক মুশকিল, তেজ বসু মল্লিক কাউকে ভয় পায় না, নিন খেয়ে নিন, তারপরে নিচে চলুন। যেই খাওয়াতে যাবে অমনি আবার গেটে কেউ কড়া নাড়তে থাকে। এদিকে মেজমা খুব চিন্তা করছে, বলে যে মেয়েটা যে সারাদিন চিরেকোটার ওই নোংরা ঘরে কি করছে কে জানে, কিছু খায়ও নি মেয়েটা। এরপরে মেজমাও ভাবতে থাকে ওর জন্য একটু খাবার নিয়ে যায়, বলে খাবার রেডি করতে থাকে। পরে দেখা যাচ্ছে সেখানে তেজেরও মা এসছে। মেজমাকে দেখে মেজমা খাবারটা লুকিয়ে ফেলে, মেজমাকে দেখে অ্যাক্টিং করতে থাকে যে ঠিক হয়েছে, মা বেশ করেছে, সুধা এরকমটা করেছে, ওর সাথে এরকমটা করাই উচিত। আর এদিকে লুকিয়ে লুকিয়ে সুধার জন্য নিজেও খাবারটা রেডি করছে, মেজোর কাছে অ্যাক্টিং করছে, আর এদিকে লুকিয়ে লুকিয়ে একটা বাটিতে সুধার জন্য খাবার রেডি করছে সুধার শাশুড়ি মা। মেজমাও বলতে থাকে অমনি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, কেউ কি একবেলা না খেলে মরে নাকি, কিচ্ছু হবে না।
ওর সাথে যা হয়েছে বেশ হয়েছে। মেজমা বলে আমি ওদিকটা দেখছি, হ্যাঁ সবাইকে বরং খেতে ডাকি। তখন খেতে ডাকতে চলে যায় সবাইকে। এই সুযোগে সুধার শাশুড়ি মাও টিফিন বক্সে করে খাবার প্যাক করছে সুধার জন্য। মনে মনে বলতে থাকে এখানে সবাই ভুরিভোজ করবে আর মেয়েটা না খেয়ে থাকবে সারাদিন ধরে, সারা রাত ধরেও। না না, এটা হতে পারে না। দেখা যাচ্ছে ঠাম্মি চলে আসে সেখানে। তেজ লুকিয়ে পড়ে। ঠাম্মি কাউকে দেখতে পায় না, শুধু সুধাকে দেখতে পায় ঘরের মধ্যে। ঠাম্মি মনে মনে ভাবতে থাকে যে এই মেয়ে ছাদের ঘরটা ঝাড়পোষ করে ভাবছে যে সারা জীবন এখানে গেড়ে বসবে, আমি তো তা হতে দেব না। মনে মনে এগুলোই ভাবছে ঠাম্মি। দিকে দেখে সেখানে ডালপুরিটা রাখা আছে। তখন ঠাম্মি বলে কে খাবার এনেছে এখানে? সুধা অবাক হয়ে যায়, কি বলবে কিছু ভেবে পায় না। তেজ সমুদ্র আর ঝিনুককে দেখতে পেয়ে বলে তোরা এখানে? সমুদ্র বলে আজকে আমরা সবাই মিলে কেস খাবো। ঝিনুক বলে খুব তো ডায়লগবাজি করছিলেন আপনি, যে আপনি নাকি কাউকে ভয় পান না। তখন তেজ বলে আমি মোটেও ডায়লগবাজি করছিলাম না, আমি সত্যি কাউকে ভয় পাই। এক্ষুনি ঠাম্মির সামনে গিয়ে দাঁড়াবো, দেখবে দাঁড়াবো। সমুদ্র তখন বলে কি করছো ঝিনুক? খ্যাপা ষাঁড়ের সামনে কেউ লাল কাপড় না চায়? এটা শুনে তো ঝিনুক হাসতে থাকে। তেজ বলে এই তুই ষাঁড় বললি আমাকে? সমুদ্র বলে সেটা বড় কথা নয়, তুই ঠাম্মির সামনে যদি যাস তাহলে সেই দোষটাও বৌদির ঘাড়েই চাপবে, আরো বড় শাস্তি দেবে। তাই বলছি তুই প্লিজ চুপচাপ এখানে থাক, লুকিয়ে থাক প্লিজ। ঠাম্মি প্রশ্ন করতেই থাকে কি হলো কি, উত্তর দাও, কে এসেছিল এখানে? সুধা চুপ করে দাঁড়িয়ে থাকে, কিচ্ছু বলে না। এরপরে ঠাম্মি জানলার দিকে দেখতে গেলে লুকিয়ে পড়ে সবাই। ওদিকে দেখা যাচ্ছে সুধার শাশুড়ি মাও আসছেন ছাদের দিকে এগিয়ে খাবার নিয়ে। উনি মনে মনে বলতে থাকেন যতই রাগ করে থাকি না কেন, ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে ছাদের ঘরে একা আছে, না না একবার ওর সাথে দেখা করাটা উচিত। দেখা যাচ্ছে পেছনের মেজমা চলে আসছে খাবার নিয়ে, যাই তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে ফেলি। আর যেই পেছন দিকে ঘুরে তাড়াহুড়ো করে এদিকে আসছে, অমনি সামনে ধাক্কা খায় সুধার শাশুড়ি মায়ের সাথে আর চিৎকার করে ওঠে আর দুজনে দুজনের খাবারটা লুকিয়ে ফেলে। সুধার শাশুড়ি মা বলে কি রে তুই? মেজমাও বলে তুমি তুমি এখানে? সুধা শাশুড়ি মা বলে খুব যে বলেছিলি একদিন না খেলে কেউ মরে না। মেজমা বলে দিদি ভাই আমি যখন দিনের পর দিন না খেয়েছিলাম, শুকনো মুড়ি খেয়েছিলাম, তখন যে মেয়েটা আমার মুখে খাবার তুলে দিয়েছে, আজ ও যদি না খেয়ে থাকে আমি কি করে খাই বলতো? সুধার শাশুড়ি মাও সেই কথাগুলোই ভাবতে থাকে। বলে ঠিক বলেছিস মেজো। এদিকে দেখা যাচ্ছে ওখানে শিলা এসেছে, দূর থেকে দেখে। বলে বৌদিমণি এদের জন্য এত কিছু করলো আর এরা বৌদি ভাইয়ের জন্য কিচ্ছু করছে না, দূর এখানে দাঁড়িয়ে আবার গল্প করছে, ছি ছি ছি। ওইদিকে মেয়েটা সারাদিন না খেয়ে রয়েছে। এবারে লোকজন কি আর মানুষ আছে? সব পাথর হয়ে গেছে পাথর। কিন্তু এই শিলা থাকতে বৌমণি না খেয়ে থাকবে না। যাই বৌমণির জন্য একটু মুড়ি আর বাতাসা নিয়ে আসি, বলে শিলাও চলে যায় দৌড়ে খাবার আনতে। সুধার শাশুড়িমা বলতে থাকে এত কিছু করেছে আমাদের জন্য, আমরা কি করে না খাই বলতো ওকে না খাইয়ে? তার চেয়ে চল দুজনে মিলে কিছু খাইয়ে আসি। হ্যাঁ। মেজমা সুধার শাশুড়িমা ঢুকে পড়ে ঘরে। বলে সুধা মা দেখো তোমার জন্য আমরা খাবার নিয়ে এসেছি। সুধার শাশুড়িমা বলে ও মা ঘরটা কি সুন্দর চকচকে করে সাজিয়েছে। বলে চারপাশটা ঘুরতে গিয়ে যেই ডান পাশ ঘুরে দেখে যে ঠাম্মি দাঁড়িয়ে আছে, অমনি সবার চক্ষু চড়ক গাছ, চুপচাপ হয়ে যায় সবাই। খাবারটা লুকিয়ে ফেলে আঁচলের মধ্যে। আর এদিকে দেখা যাচ্ছে শিলাও নিয়ে আসছে খাবার। বাড়ি থেকে চিৎকার করতে করতে চলে আসছে বৌমণি বৌমণি তোমার জন্য মুড়ি আর বা যেই বলতে যাবে দেখে সামনে ঠাম্মি দাঁড়িয়ে আছে। এদিকে দেখা যাচ্ছে ছোটকাও বাইরে থেকে কিছু একটা খাবার কিনে এনেছে সুধার জন্য। সেও চলেছে ছাদের ঘরে সুধার জন্য খাবার নিয়ে। বলে যাক কেউ কোথাও নেই, কেউ টের পাওয়ার আগে টুপ করে সুধাকে গিয়ে খাবারটা বুঝিয়ে দিই বলেই হন্তদন্ত করে হেঁটে ঢুকতে যায় ঘরে। যেই ঢুকতে যাবে দেখে সর্বনাশ, সেখানে তো ঠাম্মি রয়েছে আর বাকি সবাই হাতে খাবার ধরে আছে। খাবারের প্যাকেটটা লুকিয়ে ফেলে ছোটকা। এদিকে ঝিনুক বলতে থাকে দেখা যাক আপনার ঠাম্মি এবার আজকে কাকে কাকে শাস্তি দেয়। ঝিনুকের আওয়াজ পেয়ে ঠাম্মি বলে কে? যখনই জানলায় দেখতে যাবে তখনই সুধা বলে কেউ নয় কেউ নয় কেউ নয়। ছোটকা বলে আসলে মা কালকে তো গণেশ পুজো, তো বাড়ির একজন সদস্য না খেয়ে থাকবে, এতে তো বাড়িরই অকল্যাণ হবে তাই না, তাই আমরা প্রত্যেকেই খাবার নিয়ে এসেছি আর কি। মেজমা সুধা শাশুড়ি মা শিলা সবাই হ্যাঁতে হ্যাঁ মিলে হ্যাঁ 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 তাই তো তাই তো। ঠাম্মি মনে মনে বলতে থাকে এই মেয়ে তো দেখছি বাড়ির সবাইকেই মনে মনে বশ করে নিয়েছে। ঠাম্মি বলে একজন মিথ্যেবাদীকে খাইয়ে কোনো পুণ্য লাভ হবে না, আর তোমরা এইভাবে লুকিয়ে অন্যায়টাকেই কিন্তু সমর্থন করছো। তোমরা সবাই খাবারগুলো নিয়ে যাও এখান থেকে, আর আজকের পর কেউ এখানে খাবার আনবে না। এই মেয়ের প্রতি যার দরদ দেখবো তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। সবাই তখন সেখান থেকে চলে যায়। আমি মনে মনে বলতে থাকে আমি নিশ্চিত দাদু ভাই এই মেয়েটার জন্যই এখানে ডালপুরি নিয়ে এসেছিল, কিন্তু সে কোথায় লুকোলো? এদিক ওদিক খুঁজতে থাকে ঠাম্মি। ঝিনুক বলতে থাকে আপনার ঠাম্মি এদিক ওদিক কি খুঁজছে বলুন তো? সমুদ্র বলে দাদা ভাই বৌদির বিপদ আর বাড়াস না, চল এখান থেকে। অন্য কোনো এক দিক দিয়ে ওরা সবাই মিলে চলে যায়। তেজ মনে মনে বলতে থাকে না না আমি ওনাকে বিপদে ফেলতে পারি না। তেজও চলে যায়। পরে ঠাম্মি অন্য গেটের দিকে দেখতে গেলে ঠাম্মির পেছন দিয়ে সবাই পালিয়ে যায়। তারপরে আবার ঠাম্মি ঘোরে দেখে কেউ নেই।
আমি বলে, তুমি কিন্তু আমার দাদুভাইকে ছলনা করে বিয়ে করেছো, তাই এই বিয়ে কিন্তু আমি মানি না। তাই তোমার ভরণ পোষণ কিন্তু আমার দাদুভাইয়ের দায়িত্ব নয়। আজ থেকে এই বাড়িতে দুবেলা কাজ করে তোমাকে খেতে হবে। তুমি বাগান করবে, ঘরদোর পরিষ্কার করবে, জঞ্জাল ফেলবে, এই সমস্ত কিছু তুমি করবে। দেখি তোমার কত সহ্য ক্ষমতা, আমিও দেখব। সুধা বলে, ছোট থেকেই আমি মা, জেঠিমা, ঠাম্মি সবাইকে ছোট বড় সব কাজ করতে দেখেছি, হাসি মুখে করতে দেখেছি, তাই আমারও কোনো অসুবিধে হবে না। আর জন্ম মৃত্যু বিয়ে এই তিনটেই বিধাতার ইচ্ছেতেই হয়, এখানে ছলনার কোনো জায়গা নেই ঠাম্মি। ঠাম্মি বলে, আমিও তাই মানি, বিয়েটা 7 জন্মের বন্ধন, কিন্তু তোমাদের কাছে হলো বিয়েটা ছেলে খেলা। তাই জন্য একটা বিয়ে ভেঙে তোমরা আরেকটা সংসারে এসে উঠেছো। তোমাদের মুখে এই সমস্ত বড় বড় কথা শোভা দেয় না। সুধা বলে, আগের বিয়েটার ব্যাপারে আপনি কিছু জানেন না ঠাম্মি, যেদিন জানবেন সেদিন আপনিও আমাকে বুঝতে পারবেন যে আমি ভাঙার নয়, আমি গড়ার মেয়ে। ঠাম্মি বলে, তুমি কেমন মেয়ে আমি ভালো করেই জানি সুধা, তাই তোমাকে ছলে বলে আমি আমার দাদু ভাইয়ের জীবনটা নষ্ট করতে দেব না। আর বলে রাখলাম, কাল গণেশ চতুর্থীর পুজোয় যাতে তোমার ছায়াও না পড়ে। আমার ছায়া না পড়লে গণেশ পুজো যদি নির্বিঘ্নে হয় তাহলে আমার ছায়া পড়বে না ঠাম্মি, কথা দিলাম। এদিকে তেজ নিচে নিজের ঘরে এসে বলতে থাকে, সমুদ্রের কথা শুনে আমার এখানে চলে আসাটা উচিত হয়নি, আমার ওখানে থাকাটা উচিত ছিল, কিন্তু আবার ওখানে থাকলে তো ওনার বিপদ বাড়তো, সেটাও তো ঠিক কথা। এগুলোই ভেবে যাচ্ছে মনে মনে তেজ। তেজ বলতে থাকে, ওনার শাস্তি কম, আমার শাস্তি আরো বেশি বলে মনে হচ্ছে আমার। না পারছি ওনাকে ঘরে আনতে, না পারছি ওনাকে ওখানে রেখে দিতে। খেয়েছিলেন কিনা মেসেজ করেছিলাম তো, দেখি কোনো উত্তর দিয়েছে কি। দেখে যে না, এখনো কোনো রিপ্লাই করেনি। এটা দেখে আরোই ওনার মনটা খারাপ হয়ে যায় তেজের। তারপরে দেখে সুধা মেসেজ করেছে, তখন বুঝতে পারে তার মানে সুধা খেয়েছে। এদিকে দেখা যাচ্ছে গজাননের পুজো শুরু হয়ে গেছে, ঠাম্মি আরতি করছে। মেজমা মনে মনে ভাবতে থাকে, সুধা ছাড়া গজাননের পুজোটা কেমন নমনম বলে মনে হচ্ছে। এদিকে চিরকুটও আসে সেখানে, আর ইমনের মাও চলে আসে। সুধার শাশুড়ি মাও ভাবতে থাকে, সুধা জোগাড় করলে আরো সুন্দর হতো। ঠাম্মি বলে, এখানে পুজোর আয়োজন তো শেষ হলো, ফ্যাক্টরির পুজোর কি হলো? ইমন বলে, ওখানেও পুজোর আয়োজন চলছে ঠাম্মি, ফ্যাক্টরির পুজোতে সবার তাক লেগে যাবে। ইমন বলে। নিজের বাবা বলে, কি আয়োজন করছে ভগবানই জানে, খালি কারি টাকা খরচা হচ্ছে। মেজো কাকু বলে, যে মেয়েকে মা বাড়ি থেকে বের করে দিল সেই মেয়েকে আবার মা ঘরে রাখলো। ইমনের এলেম আছে বলতে হবে। মনে মনে বলতে থাকে, সুধা দায়িত্ব নিলে গজাননের পুজো আরো জমকালো ভাবে হতো। ঠাকুরমশাই বলে, এবার পুজোতে কে বসবে? ঠাম্মি মনে মনে বলে, ভেবে তো ছিলাম যে বড়নাথ বউ আর তেজ দাদুভাই বসবে, কিন্তু কে যে বসবে এবার, গজাননের যা ইচ্ছে হবে তাই হবে। সুরিতা বলে, আমি আর অনিমেষ বসবো ঠাকুরমশাই, আমি আমাকে পুজোর দায়িত্ব দিয়েছি। মনে মনে বলতে থাকে, এরপর একে একে সবই আমার হবে। আর অনিমেষ আর তরিতা চলে আসে আরতি করার জন্য। যে আরতি করতে যাবে অমনি প্রদীপের তেল উল্টে তরিতার হাতে পড়ে। তরিতার হাতে ছ্যাঁকা লাগে, প্রদীপ পড়ে যায়। সবাই অবাক হয়ে যায়, ফুল দুব্ব সব আগুনে পুড়ে যায়। ঠাকুরমশাই বলে যে, এ কি অনর্থ হলো, সব যে পুড়ে ছাই হয়ে গেল, অমঙ্গল হলো, ঘোর অমঙ্গল। দেখা যাচ্ছে ছাদের দিক থেকে শঙ্খ বাজার আওয়াজ আসছে। সবাই ছাদের দিকে অবাক হয়ে তাকায়। তেজ মনে মনে ভাবে, সুধা কি উপরে পুজো করছেন নাকি? যাচ্ছে উপরে সুধা সুন্দরভাবে সাজিয়ে ঠাকুরের পুজোর আয়োজন করেছে, ঠাকুর পুজো করছে। দেখা যাচ্ছে মন দিয়ে সুন্দরভাবে সুধা পুজো করছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। তো কেমন লাগলো তোমাদের আজকের পর্ব জানাতে ভুলবে না কিন্তু। দেখা হচ্ছে আগামীকালকে এরকমই এক সুন্দর পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবে সবাই।